আসসালামু আলাইকুম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমাদের ঈদ ভালো কেটেছে। চলো আমরা তোমাদের ঈদের পরের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমাদের জ্যামিতি অংশটা শেষ করেছি আমরা। এখন 10 নং প্রশ্নের উত্তরে তোমাদের যে বিষয়গুলো আসে তার একটি অংশ হচ্ছে সময়। আমরা 10 নং প্রশ্নের উত্তর 3 থেকে 4টি লেকচারের মধ্যে ইনশাআল্লাহ কমপ্লিট করব। তো আজকে আমরা সময় নিয়ে পড়াশোনা করব। সময়ের উপরে বিস্তারিত যা আছে আজকে কিছু অংশ আরেকটি লেকচারে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। তো তোমাদের সকলকে স্বাগতম। দেখো, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সময়। সময় নিয়ে পড়াশোনা করব। আমরা এই পড়াশোনার মধ্যে আজকে যা যা শিখতে পারবো সেগুলো একটু ছোট পরিসরে দেখে নিচ্ছি। পাঠ শেষে আমরা যা শিখতে পারবো, সময় ও মাস সম্পর্কে জানতে পারবো। অর্থাৎ ঘড়ির কাঁটার সময়টা দেখে আমরা জানতে পারবো যে এখন কটা বাজে, এখন কটা বেজে কত মিনিট, এটি জানতে পারবো। এরপরে জানতে পারবো কোন মাস কত দিনে, বাংলা ইংরেজি দুটিই জানতে পারবো। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো, সেটি হচ্ছে অধিবর্ষ সম্পর্কে জানতে পারবো। অধিবর্ষ। এরপরে আমরা বিভিন্ন সময়ের দিন থেকে বছর থেকে দিনে, দিন থেকে ঘন্টা, ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড, আমরা এটা পরিবর্তন করতে পারবো। এটি গুরুত্বপূর্ণ। তৃতীয় যে বিষয়টি আছে এটি হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু। দেখো, আমরা স্ক্রিনে একটি ঘড়ি দেখতে পাচ্ছি। এই ঘড়ির মধ্যে দুটি কাঁটা আছে। দেখো, দুইটি কাঁটা আছে এবং এখানে 1 থেকে 12 পর্যন্ত নাম্বারিং করা আছে। 1 থেকে 12 পর্যন্ত। তো আমাদের যে দুটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে 6 এবং 12। ঘড়ির কাঁটার 6 এবং 12 থেকে আমরা আমাদের টাইমটাকে চিনব। তো আমরা 6টাকে দেখো একটু হাইলাইট করে দেখিয়েছি এবং এখন একটু 12টাকে হাইলাইট করে দেখালাম। অর্থাৎ 6 আর 12-র দিকে তোমাদের খেয়াল রাখতে হবে। এখন দেখো, এই যে স্প্লিং হচ্ছে, দেখো এটা হচ্ছে মিনিটের কাঁটা। যে বড় কাঁটাটা আছে এটি হচ্ছে মিনিটের কাঁটা এবং পাশে যে ছোট কাঁটাটি আছে এটি হচ্ছে ঘন্টার কাঁটা। মনে রাখতে হবে, ঘন্টার কাঁটাটি যে দাগ বরাবর থাকবে ওই টাইমটা বা ওই নাম্বারটাই হবে অত ঘন্টার। দেখো, এখন যেমন ঘন্টার কাঁটাটি আছে 1টা বরাবর, তার মানে এখন 1টা। হ্যাঁ, তবে পাশাপাশি তোমাদের মিনিটের কাঁটাটা খেয়াল রাখতে হবে। মিনিটের কাঁটাটা কোথায় আছে? মিনিটের কাঁটাটা যদি 12-তে থাকে তাহলে বুঝতে হবে পুরোপুরি 1টা বাজে। মিনিটের কাঁটাটা যদি 1-এ থাকে তাহলে বুঝতে হবে 1টা 5 বাজে। কারণ 12 থেকে 1 পর্যন্ত হচ্ছে 5 মিনিট। হ্যাঁ, 1 থেকে 2 হচ্ছে আরও 5 মিনিট, 2 থেকে 3 হচ্ছে আরও 5 মিনিট। অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার মাঝে 5 মিনিট করে হচ্ছে ব্যবধান। যেহেতু এখানে 12 দাগ আছে তাহলে 5-12 হচ্ছে 60 মিনিট। অর্থাৎ এই ঘন্টার কাঁটাটা, মিনিটের কাঁটাটা যখন পুরো একটি ঘন্টা 12 থেকে ঘুরে আবার 12-তে যাবে তখন 1 ঘন্টা পূর্ণ হবে। তো মিনিটের কাঁটার দিকে খেয়াল রাখতে হবে এটি কোন দিকে থাকে বা কত নাম্বারে আছে তার উপরে ডিপেন্ড করে মিনিট। তাহলে ছোট কাঁটাটা ডিফাইন করবে কত ঘন্টা, বড় কাঁটাটা ডিফাইন করবে, বড় কাঁটাটা দিয়ে তুমি বুঝবে যে এখন কত মিনিট, কত ঘন্টা কত মিনিট। এই হচ্ছে আমরা এটি দিয়ে বুঝবো। পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে যে এটি দিন না রাত। দিন হলে সেটাও খেয়াল রাখতে হবে, রাত হলে সেটার দিকেও একটু খেয়াল রাখতে হবে। তো দেখো, আমরা এই যে এটা হচ্ছে 7, হ্যাঁ, এরপরে হচ্ছে 8, এরপরে 9, এরপরে 10, 11, 12, 13, 14। আমরা এইভাবে এই টাইমগুলো দেখে দেখে চিনতে পারবো যে এখন কটা বাজে। তো এই ছিল ঘড়ি সম্পর্কিত আমাদের একটা স্লাইড, ছোট পরিসরে। আশা করি তোমরা সকলেই টাইমকে চেনো। হ্যাঁ, ঘড়ি দেখে কটা বাজে এটা চেনো। কটা বাজে এটা চেনানোর জন্যই হচ্ছে আমার এই স্লাইডটি। এরপরে চলো সময় সম্পর্কিত আমরা কিছু তথ্য জেনে নিই, যেটি আমাদের খুব দরকার হবে প্রবলেম সলভ করতে। প্রথমত হচ্ছে, দেখো, 1 বছরে কত দিন? এটি আশা করি তোমরা সকলেই জানো। 1 বছরে কত দিন? বলো তো কত দিন?
এরপরে এক মাসে কত দিন এটি তোমরা জানো, এক সপ্তাহে কত দিন এটিও তোমরা জানো, একদিনে কত ঘন্টা এটি জানো, এক ঘন্টায় কত মিনিট এটিও জানো, এক মিনিটে কত সেকেন্ড এটিও কিন্তু তোমরা জানো। তারপরেও আমরা দিয়েছি, তোমরা একটু খাতায় একটু টুকে রাখো। আমরা জানি এক বছরে কত দিন, অর্থাৎ এক বছর হচ্ছে 365 দিন, কিন্তু প্রকৃত অর্থে আসলে এক বছরে 365 দিন না, এক বছর হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। হ্যাঁ, আমরা কাউন্ট করি কিন্তু 365 দিন। এক মাসে কত দিন তোমরা জানো, এক মাসে 30 দিন। এক সপ্তাহে কত দিন, 7 দিন। একদিনে কত ঘন্টা, 24 ঘন্টা। এক ঘন্টায় কত মিনিট, 60 মিনিট। এক মিনিটে কত সেকেন্ড, 60 সেকেন্ড। তো এই বিষয়টিকে তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে কখন কত কোনটা কাজে লাগে, এটির দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। চলো আমরা আরও কিছু তথ্য একটু জেনে নিই। মাস সম্পর্কিত কিছু তথ্য আমরা একটু জানার চেষ্টা করি। দেখো, আমরা জানি ইংরেজিতে এবং বাংলায় 12 মাস আছে। আমরা প্রথমে ইংরেজির মাসগুলো একটু দেখে নিই। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। হ্যাঁ, এই হচ্ছে মাস। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এই মাসগুলো কোনটা কত দিন, এটি একটু আমরা জানবো। তার আগে আমরা একটু বাংলা মাসগুলো জেনে নিই। অনেকে বাংলা মাসগুলো জানে না, এটি জানা কিন্তু খুব জরুরি। দেখো, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এই হচ্ছে বাংলা 12 মাস। তো আমরা ইংরেজি 12 মাস এবং বাংলা 12 মাস আমরা দেখব যে কোনটিতে কত দিন। জানুয়ারি হচ্ছে কিন্তু 31 দিন, 30 দিন নয়। ফেব্রুয়ারি হচ্ছে 28 দিন, কখনো কখনো 29 দিন হয়, সেটি আমরা জানবো। মার্চ মাস 31 দিন, এপ্রিল হচ্ছে 30 দিন, মে হচ্ছে 31, জুন 30, জুলাই হচ্ছে 31, আগস্ট হচ্ছে 31। খেয়াল করো, জুলাই এবং আগস্ট কিন্তু দুটি 31 মাস, 31 দিন করে। সেপ্টেম্বর হচ্ছে 30, অক্টোবর হচ্ছে 31, নভেম্বর হচ্ছে 30, ডিসেম্বর হচ্ছে 31। এই হচ্ছে বাংলা মাসগুলো। এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে কোনটি কত দিন। তো খেয়াল করো, বেশি কিন্তু 31 দিনে, একটি আছে 28 দিনে, বাকিগুলো হচ্ছে 30 দিন। এটি বিভিন্ন টেকনিকে মনে রাখা যায়, তোমরা তোমাদের মতো করে খেয়াল করে মনে রাখার চেষ্টা করবে। এরপরে দেখো, বৈশাখ মাস। বৈশাখ 31 দিন, জ্যৈষ্ঠ 31 দিন, আষাঢ় 31 দিন, শ্রাবণ 31 দিন, ভাদ্র 31 দিন। হ্যাঁ, এই 5 মাস, প্রথম 5 মাস হচ্ছে 31 দিনে, প্রথম 5 মাস। বাকি সবগুলো মাস হচ্ছে 30 দিন। বাংলা একটু মনে রাখা সহজ হবে। মনে রাখতে হবে প্রথম 5, অর্থাৎ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই 5 মাস হচ্ছে 31 দিন, বাকি যেগুলো আছে সব হচ্ছে 30 দিন। তো এখন কোন মাসটা 31 দিন, কোন মাসটা 30 দিনে, এটি একটু আমাদের মাথায় রাখতে হবে। এটি নিয়ে আমাদের কাজ আছে পরে। এই গেল মাস সম্পর্কিত কিছু তথ্য। এরপরে আমরা অধিবর্ষ কাকে বলে এটি সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখো, অধিবর্ষ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং বোঝার বিষয় আছে। দেখো, অধিবর্ষ বা লিপিয়ার হচ্ছে একটি বিশেষ বছর, হ্যাঁ, যাতে সাধারণ বছরের তুলনায় একটি দিন বেশি থাকে। সাধারণ বছরের তুলনায় একটি দিন বেশি থাকে। পৃথিবীকে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। বিষয়টা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আমরা এই যে পৃথিবীটা আছে, এই পৃথিবীটা সূর্যের চারদিকে ঘুরে আসতে সময় লাগে 365 দিন, এটি জানি। কিন্তু আমরা আরেকটু ভালো করে আজকে জানার চেষ্টা করব যে সময় লাগে আসলে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। তার মানে বছরে আমরা প্রত্যেক এক বছরে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডকে আমরা কাউন্ট করি না, এটি কিন্তু গোনার বাইরে চলে যায়। তো এক বছরে 5 ঘন্টা 48 মিনিট, এইভাবে এক বছর করে প্রতি 4 বছর যখন আমরা এই 5 ঘন্টা করে কাউন্ট করি না, তখন 4 বছরে কিন্তু এই না কাউন্ট করা যেই 5 ঘন্টা করে আছে, এটা কিন্তু এক জায়গায় হয়ে একটা দিন হয়ে যায়। তখন প্রতি 4 বছর পর গিয়ে একটা দিন বাড়ে, যেটা ফেব্রুয়ারি মাসে আমরা বাড়িয়ে দিই। কীভাবে বাড়িয়ে দিই? 28 দিন না ধরে আমরা সেটাকে 29 দিন ধরি। এটি খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন, মনে রাখবে। অর্থাৎ মিসিং প্রত্যেক বছর 5 ঘন্টা 48 মিনিট করে আমরা কী করি? গণনা করি না।
হ্যাঁ, যেহেতু এটা গুণী না, সুতরাং এটা থেকে যায়। তো 4 বছর থেকে থেকে জমে একদিন পরিমাণ হয়ে যায়, তখন এটা আমরা গণনায় আনি। অর্থাৎ প্রচলিত বছর হিসেব করা হয় 365 দিনে। এইভাবে প্রতি বছর প্রায় 6 ঘন্টার সময় গোনার বাইরে থেকে যায়। 4 বছর পরে সেটা প্রায় একদিনের সমান হয়। এই ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য প্রতি 4 বছর পর 366 দিনে বছর হিসেব করা হয়। বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 366 দিনে বছর হিসেব করা হয়। প্রতি 4 বছরে একবার ফেব্রুয়ারি মাস ও বাংলা সনমতে ফাল্গুন মাসে অতিরিক্ত একদিন যোগ হয়। ফেব্রুয়ারি মাসে 29 দিনে, ফাল্গুন মাসটা হয় একদিন অতিরিক্ত হয়। তাই অধিবর্ষে ফেব্রুয়ারি ও ফাল্গুন মাস হয় যথাক্রমে 29 ও 31 দিনে। যেমন 2012 সালে একটি অধিবর্ষ এবং এর ফেব্রুয়ারি মাস হয়েছে 29 দিনে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে এটি একটু পয়েন্ট আউট করে রাখবে খাতায়। এখন অধিবর্ষের সংজ্ঞাটা আমরা একটু শিখে নিই। হ্যাঁ, অধিবর্ষ কাকে বলে? দেখো, যে সমস্ত সালগুলো, বছরগুলো 4 দ্বারা বিভাজ্য তাদেরকে অধিবর্ষ বলে। তাহলে 4 দ্বারা বিভাজ্য বছরগুলোকে কি বলা হয়? অধিবর্ষ বলা হয়। এতটুকু সংজ্ঞা পরীক্ষায় আসলে লিখলে চলবে ইনশাআল্লাহ। এরপরে দেখো, এখানে একটি বিষয় খুবই যত্ন করে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেটি হচ্ছে খ্রিস্টীয় অর্থাৎ ইংরেজি যে বছরগুলো আছে, সেই বছরগুলোর একক ও দশক স্থানীয় মান যদি শূন্য হয়, তাহলে সেগুলো কিন্তু অধিবর্ষ নাও হতে পারে। আবারও বলছি, একক ও দশক স্থানীয় মান যদি শূন্য হয়, হ্যাঁ, একক স্থানীয় শূন্য হবে, দশক স্থানীয় শূন্য হবে। যেমন ধরো, বিষয়টা একটু আমরা বোঝার চেষ্টা করি। 1800 সাল লিখতে হচ্ছে 1800। এখানে দেখো শেষে 2টা শূন্য আছে। এই 2টা শূন্য থাকার কারণে এই বছরটা অধিবর্ষ নাও হতে পারে। যদিও 4 দিয়ে বিভাজ্য হয়, তারপরে অধিবর্ষ নাও হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো? এই যাদের শেষে 2টা শূন্য আছে, যে সমস্ত সালের শেষে 2টা শূন্য আছে, তাদেরকে আমরা 400 দিয়ে বিভাজ্য দিয়ে ভাগ করব। যদি সেটি ভাগশেষ না থাকে, পুরোপুরি ভাগ হয়ে যায়, হ্যাঁ, তখন সেই সালটি অধিবর্ষ হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো তোমরা, যে কিভাবে অধিবর্ষ নির্ণয় করব। চলো আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি বিষয়টি। তোমাকে যদি প্রশ্ন করা হয় 2012 সাল কি অধিবর্ষ, তুমি এটি একটু ক্যালকুলেশনের মাধ্যমে জানো। তো আমরা প্রথমেই জানি যে 4 দ্বারা বিভাজ্য বছরগুলোকে অধিবর্ষ বলে। এখন আমরা কি করব? এই 2012 সালকে 4 দিয়ে ভাগ করব। চলো আমরা একটু সমাধানটা করি। হ্যাঁ, প্রথমে আমরা কি করব? 2012 সাল লিখব। 2012 না, এটা 1012 সালকে ইন্ডিকেট করেছি আমি। 1012 সালকে অধিবর্ষ কিনা এটি আমরা একটু বের করার চেষ্টা করব। চলো আমরা একটু ভাগটা করার চেষ্টা করি। দেখো, এখানে যে ভাগ ফরম্যাটটা আমরা লিখেছি, যেহেতু আমি ভাগ অঙ্ক তোমাদেরকে আগে করাই নাই, তো কিভাবে করতে হয় সেটা আমরা একটু চেক করে নেব। দেখো, ভাগ অঙ্কের এই অংশটা হচ্ছে ভাজক, 4 হচ্ছে এখানে ভাজক। এরপরে এই অংশটা হচ্ছে এই জায়গায় ভাজ্য। তাহলে একটি ভাগের কোন অংশটা ভাজক, কোন অংশটা ভাজ্য, আশা করি তোমরা এটি আগে থেকেই জানো। তারপরে আমি একটু দেখিয়ে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ভাজক দ্বারা ভাজ্যকে আমরা ভাগ করব। তো ভাগ করার জন্য প্রথমে আমরা ভাজ্যের 1 নেব। দেখো, ভাজ্যের যদি আমরা 1 নেই, এই 1টা কিন্তু 4 অপেক্ষা ছোট হয়ে যাবে। তো ছোট সংখ্যা নেওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আরও একটা সংখ্যা নিতে হবে। সেক্ষেত্রে আমরা কত নেব? 10 নেব। হ্যাঁ, আমাদের ছেলে মেয়েগুলো, আমাদের সন্তানগুলো, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে তোমাদের, যে প্রথমে আমরা কিভাবে কতর মধ্যে ভাগ দেব ভাজ্যের এই বিষয়টি হচ্ছে এইভাবে তোমরা ডিফাইন করবে। এরকম যদি হইতো যে এখানে 1 4 অপেক্ষা বড়, তাহলে আমরা সেই সংখ্যাটি শুধু ভাগ দিতাম। তো এখন আমরা কি করব? 10কে ভাগ করব 4 দ্বারা। তো আমরা একটু নামতা পড়ে দেখি। চলো রাফ করব আমরা খাতার পাশে। 4 1 4, 4 দ্বিগুণে 8, 3 4 12। তো আমরা বড় নিতে পারবো না, আমরা এখানে 4 দ্বিগুণে 8কে নেব। তো চলো আমরা 8 বসাই। যেহেতু 8 2 বার হয়েছে, আমরা এখন বিয়োগ করব। বিয়োগ করলে এখানে কত আসে? 2 আসে। আমি আবারও বলছি, এই বিষয়গুলো তোমরা জানো। হ্যাঁ, যেহেতু আমি প্রথম ভাগ করাচ্ছি, এজন্য আমি একটু ছোট ছোট করে স্টেপগুলো দেখাচ্ছি, যাতে তোমরা সবাই ভাগটা বুঝতে পারো।
হ্যাঁ, তো দেখো এখন আমরা কি করব, বিয়োগ করার পরে এই 2 এর সাথে আমরা ওই যে 1 যেটা আছে এই 1কে এখন নিচে নামাবো। দেখো 1কে যদি আমরা নিচে নামাই এখন কিন্তু আমাদের 21 হয়ে গেল। 21-এর মধ্যে আবার 4 কতবার যায় এটি আমাদের করতে হবে। আমি আবার বলছি 21-এর মধ্যে 4 এখন কতবার যায় সেটি তোমাদের করতে হবে। এখন তোমাদেরকে আবার নামতা পড়তে হবে 4-এর ঘরে। 4-এর ঘরে নামতা পড়ে আমরা দেখলাম যে 4 5 20, তাহলে এটা কতবার যাবে, 5 বার যাবে। দেখো আমরা 5 বার দিয়ে দিলাম। 5 বার দেওয়ার পরে এখন কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা আবার বিয়োগ করব, আবার এখানে কত আসবে, বিয়োগ করার পরে দেখলে 1 আছে। এখন খেয়াল করো ভাজ্যের কিন্তু আরও একটা সংখ্যা রয়ে গেছে, সেটি হচ্ছে 2। হ্যাঁ, আমরা কিন্তু এই 2কে এখন আবার নামাবো। নামানোর পরে এখন কিন্তু আমাদের 12 হয়ে গেছে। 12-র মধ্যে 4 কতবার যায় সেটিকে আমরা একটু খেয়াল করি, 3 4 12। নামতা করে দেখলাম যে 3 4 12। তো আমরা এখন কিন্তু 3 বার দেব। 3 বার দিয়ে আমরা কি করব, বিয়োগ করে দেখব যে 0 হয়ে গেল। এখন আমাদের মূল আলোচনার বিষয় ছিল যে 1012 এই সালটি অধিবর্ষ কিনা। 1012 এই সালটি অধিবর্ষ কিনা। তো আমরা ভাগ করে দেখলাম যে 4 দিয়ে 1012কে ভাগ করে দেখলাম যে 253 হয়, অর্থাৎ পুরোপুরি ভাগ গেছে, কোনো ভাগশেষ নাই। যদি ভাগশেষ না থাকে তাহলে কিন্তু আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি। সিদ্ধান্তটা কি, দেখো 1012 সংখ্যাটি, আমি আবারও বলছি এখানে 2012 আসছে, এটি 1012 হবে। 1012 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, অতএব এটি অধিবর্ষ। এটি অধিবর্ষ। এখন পরীক্ষায় যদি এই সালটা না আসে, অন্য কোনো সাল আসে, তাহলে কি তুমি অধিবর্ষ বের করে দেখাতে পারবা? তোমার কাজ হচ্ছে যে সংখ্যাটাই আসুক, যে সালটাই আসুক, তার শেষে যদি 2টা শূন্য না থাকে, হ্যাঁ, তখন তুমি এটাকে 4 দিয়ে ভাগ করে দেবা, ভাগ যায় কিনা। যদি ভাগ যায় অধিবর্ষ, ভাগ না গেলে অধিবর্ষ নয়। মনে থাকবে, আশা করি তোমরা পারবা। হ্যাঁ, তোমরা একটা বাসায় কাজ করে 2012 সালকে একটু ভাগ করে দেখিও এটি অধিবর্ষ কিনা। চলো আমরা আরও একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করি। দেখো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে যদি প্রশ্ন করা হয় 18 সাল অধিবর্ষ কিনা, 1800 সাল অধিবর্ষ কিনা, এই একই প্রশ্ন করতে গেলে আমরা এবার কি করব, দেখো এই সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক শূন্য হওয়ায় একে 400 দ্বারা ভাগ করতে হবে। এটাকে কিন্তু তুমি 4 দিয়ে ভাগ করতে পারবে না। এই যে প্রশ্নটা পড়ছো, এটি কিন্তু অনেক বড় বড় চাকরির পরীক্ষায়ও আসে অনেক সময়। হ্যাঁ, এটি মাথায় রাখতে হবে যে 1800 যেহেতু একক ও দশক স্থানীয় অঙ্ক শূন্য আছে, সুতরাং এটি 4 দিয়ে ভাগ করব না, এটিকে আমরা ভাগ করব কত দিয়ে, 400 দিয়ে। তাহলে কখন 4 দিয়ে ভাগ করতে হবে, কখন 400 দিয়ে ভাগ করতে হবে, এটি কিন্তু সোনামণি তোমাদের মাথায় রাখতে হবে। চলো আমরা ঠিক একইভাবে সাজালাম। 400 ভাগ 18, এখানে ভাজ্য কোনটা তোমরা জানো, ভাজ্য কোনটা এটিও তোমরা জানো। তারপর আমি একটু দেখিয়ে রাখলাম। চলো আমরা ভাগ করি। তো ভাগ করার ক্ষেত্রে এখন আমরা কত সংখ্যা নেব, আমরা দেখি 1 নিলে সেটি 400 থেকে ছোট হয়। 1 আর প্রথম সংখ্যা 8, 18 নিলে সেটিও 400 থেকে ছোট হয়। 1 8 0 নিলে সেটিও 400 থেকে ছোট হয়। 1 8 0 0 নিলে এটি কিন্তু 400 থেকে বড় হয়। তাহলে আমাদের ভাগ করার জন্য পুরো সংখ্যাটি একসাথে নিতে হবে। তো একসাথে নেওয়ার জন্য এখানে একটি মজার বিষয় আছে যে স্যার এই ভাগটা করার জন্য কি আমরা 400 ঘরের নামতা পড়ব? 400 ঘরের নামতা এখানে আমাদের পড়তে হবে না। যখন এরকম বড় ভাগগুলো তুমি করবে, সেক্ষেত্রে মনে রাখতে হবে তোমাকে এখানে ভাজকের 4কে নিতে হবে, শুধু 4। ভাজকের কত নেবে, শুধু 4। আর ভাজ্যের শুধু 18 নাও। তাহলে ভাজ্যের হচ্ছে 18, ভাজকের হচ্ছে 4। এখন এই 4-এর ঘরের নামটাকে পড়ে পড়ে তুমি 18-র কাছাকাছি যাও। আমরা জানি 4 4 16, তার মানে 4 4 16 পর্যন্ত নেওয়ার পরে যদি 4 5 20 নেই, সেটা কিন্তু আর হবে না, 18 থেকে বড় হয়ে যাবে। তাহলে আমাদের কত নিতে হবে, 4 4 16, তার মানে 1600। এই দেখো 4 4 16, 16 না লিখে এখন আমরা কি করব, 4 4 16, ওই 16-র জায়গায় 2টা শূন্য বসিয়ে দেবো, 1600 হয়ে যাবে। তো আমরা একটু বিয়োগ করি। বিয়োগ করার পরে দেখি যে আমরা এখানে 200 অবশিষ্ট থাকে। তার মানে বোঝা যাচ্ছে 1800 এই সংখ্যাটা 400 দ্বারা বিভাজ্য নয়। 400 দ্বারা যদি বিভাজ্য না হয়, সেক্ষেত্রে এটি অধিবর্ষ হবে কিনা। 1800 সংখ্যাটি 400 দ্বারা বিভাজ্য নয়, অতএব 1800 সালটি অধিবর্ষ নয়। এটি কিন্তু পরীক্ষায় আসে, এটি তোমাদের করতে হবে। চলো আমরা আরও একটি উদাহরণ করব। 3টি উদাহরণ দিয়ে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব।
তোমাকে যদি প্রশ্ন করা হয় 1918 সাল অধিবর্ষ কিনা, এখানে যে কোনো বছর আসতে পারে, এটি তোমাদের জানতে হবে 1918 সাল অধিবর্ষ কিনা। এটি একটু দেখি। আমরা জানি যদি শেষে দুইটা শূন্য না থাকে তবে তাকে 4 দিয়ে ভাগ করতে হয় এবং সংজ্ঞাটি হয় 4 দ্বারা বিভাজ্য বছরগুলোকে অধিবর্ষ বলে। তাহলে আমরা এটিকে চলো 4 দিয়ে একটু ভাগ করে নেই। তাহলে আমরা অঙ্কটাকে সাজালাম, এখানে 4 হচ্ছে ভাজক আর ভাজ্য হচ্ছে 1918। তোমরা প্রথম কোন দুটি সংখ্যা নিয়ে ভাগ শুরু করবে? দেখো 19, এখানে 1 নেওয়া যাবে না কারণ এটি ছোট হয়ে যায়, এই জন্য আমরা 19 নিয়েছি। 19-এর মধ্যে কতবার যায়? 19-এর মধ্যে 4 বার যাবে, 4 4 16। হ্যাঁ, তো আমরা 4 বার নিলাম। 4 বার নিয়ে একটা কাজ করি, বিয়োগ করে দিই। এখন দেখো 4 4 16 বসানোর পরে বিয়োগ করলাম। হ্যাঁ, এখন 3 হলো। এখন আমরা কি করব? এই 1কে এখান থেকে নামাবো। নামানোর পরে কত হয়ে গেল? 31। এখন 4-এর ঘরের নামতা পড়ো, 4 7 28। কতবার গেল? 4 7 28। তার মানে 31 এই সংখ্যাটিকে আমরা 4 7 বার দেব। মোট কতবার দেব? 7 বার। 7 বার দিলে কত হয়? 28। এখন তোমরা বিয়োগ করো। বিয়োগ করার পরে কি হবে? আবার কিন্তু 3 হবে। এখন আমরা কত নামাবো? ওই 8কে নামাবো। তাহলে এখন আমাদের কত হলো? 38 হলো। 3 8 38। যদি 38 হয় তাহলে 4 কতবার যাবে? 4 কিন্তু 9 বার যাবে। আমরা জানি 4 9 36। তো 9 বার গেলে আমরা কি করব? 4 9 36 বসাবো এখানে। একটু মাথায় রাখবা, এই যে গুণটা আমরা করছি ছোট করে, যে পাশে নামতাগুলো বসাচ্ছি, এগুলো কিন্তু পরীক্ষার হলে বসাতে হবে না। এগুলো পরীক্ষার হলে বসাতে হবে না, এগুলো তোমার মাথায় করতে হবে। কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য এটিকে রাফ আকারে বাইরে দেখাচ্ছি। দেখো এখন বিয়োগ করে দাও। বিয়োগ করার পরে তোমার কিন্তু ভাগ শেষ থেকে যাচ্ছে কত? 2। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এখানে কি এটা কি পুরোপুরি ভাগ গেছে, তাহলে তোমার প্রশ্নের উত্তর হবে না, এটি ভাগ যায়নি। তাহলে ভাগ না গেলে কি এটি অধিবর্ষ হবে? এটি কিন্তু অধিবর্ষ নয়। 1918 সালটি 4 দ্বারা বিভাজ্য নয়, অতএব এটি অধিবর্ষ নয়। তাহলে এখন যদি অধিবর্ষ নিয়ে কোনো সাল দিয়ে তোমাকে প্রশ্ন করা হয় এই সালটি অধিবর্ষ কিনা, ওই সালটি অধিবর্ষ কিনা, সেক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে যে ওই সালের সাথে যদি 2টা শূন্য না থাকে একক ও দশক অঙ্কে, তখন তুমি এটাকে 4 দিয়ে ভাগ করবে, আর থাকলে 400 দিয়ে ভাগ করে সংখ্যাটিকে তোমরা প্রুভ করে নিবা যে এটি অধিবর্ষ কি না। আশা করি তোমরা অধিবর্ষ আসলে পারবে। এখন তোমরা একটা কাজ করো, কিছু বাড়ির কাজ নিয়ে নাও। মোট 5টা যে কোনো সাল, তোমার পছন্দ মতো 5টা সাল নিয়ে সেটির উপরে তোমরা এক্সপেরিমেন্ট করে দেখবা যে এটি অধিবর্ষ কিনা, এবং আমাকে একটু জানাবে যে তোমরা পেরেছো কিনা। চলো আমরা এখন কিছু ছোট ছোট সংজ্ঞা জানবো। দশক, সময়ের ক্ষেত্রে দশক কাকে বলে? দেখো ধারাবাহিকভাবে 10 বছরের সময়কালকে দশক বলে। এটি হচ্ছে বইয়ের হিসেবে, তোমাদের বছরের হিসেবে দশক, বছরের হিসেবে। হ্যাঁ, অন্যভাবে দশক হয়, তো এটি হচ্ছে বছরের হিসেবে দশক। ধারাবাহিকভাবে 10 বছরের সময়কালকে দশক বলে। তাহলে যুগ কাকে বলবো? আমরা জানি 12 বছরকে 1 যুগ বলে, তারপরেও ধারাবাহিকভাবে 12 বছরের সময়কালকে 1 যুগ বলে। শতক কাকে বলে? শতক হচ্ছে ধারাবাহিকভাবে 100 বছরের সময়কালকে 1 শতক বলে। আশা করি এটি তোমরা মনে রাখতে পারবে। তারপরেও শতক নিয়ে একটু ঝামেলা আছে, এটা পরীক্ষায় আসলে আমরা অনেক সময় পারি না। তো শতক সম্পর্কে আমরা কিছু শিখে নিই। 21 শতাব্দী এই কথাটি দ্বারা আমরা কি বুঝি? দেখো একটু তথ্যটা নাও। 21 শতাব্দী হচ্ছে 2001 সাল থেকে শুরু করে 2100 সাল। হ্যাঁ, 2001 সাল থেকে শুরু করে 2100 সাল, এখানে যত বছর আছে 2001 2002 2003 4 5 6 7 8 9 10 91 92, অর্থাৎ 2100 সাল পর্যন্ত সব হবে 2100 শতাব্দীর অন্তর্গত। বিষয়টা বোধহয় বুঝতে পেরেছো তোমরা। 2100 শতাব্দী কোনটা? এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় 20 শতাব্দী বা 20 শতাব্দী কোনটা, 20 শতাব্দী তাহলে কি হবে? 1901 সাল থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত এটি হবে 20 শতাব্দী। খেয়াল করেছো বিষয়টা? 20 শতাব্দী কিন্তু শুরু হয়েছে 1901 সাল থেকে। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় 19 শতাব্দী কত থেকে শুরু হয়েছে, তাহলে 19 শতাব্দী শুরু হবে 1801 সাল থেকে 1900 সাল পর্যন্ত। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় 1800 শতাব্দী শুরু হয়েছে কত সাল থেকে, এটি কিন্তু 1701 সাল থেকে শুরু হয়ে 1800 সাল পর্যন্ত। 17 শতাব্দী শুরু হয়েছে কত সাল থেকে? 1601 সাল থেকে 1700 সাল। 16 শতাব্দী শুরু হয়েছে 1501 সাল থেকে 1600 সাল পর্যন্ত।
এরপরে যদি আরেকটু দেখি আমরা, 1500 শতাব্দী শুরু হয়েছে 1401 সাল থেকে 1500 সাল পর্যন্ত। 1400 শতাব্দী শুরু হয়েছে 1301 সাল থেকে 1400 সাল পর্যন্ত। 13 শতাব্দী শুরু হয়েছে 1201 সাল থেকে 13 সাল পর্যন্ত। 12 শতাব্দী শুরু হয়েছে 1101 সাল থেকে 12 সাল পর্যন্ত। 11 শতাব্দী শুরু হয়েছে 1001 সাল থেকে 1100 সাল পর্যন্ত। 10 শতাব্দী শুরু হয়েছে 901 সাল থেকে 1000 সাল পর্যন্ত। 9 শতাব্দী শুরু হয়েছে 801 সাল থেকে 900 সাল পর্যন্ত। এই হচ্ছে তোমার সাল নিয়ে যত পড়াশোনা। এখন যেটি হয়, ছোট ছোট প্রশ্নে আসে, যেমন ধরো তোমাকে যদি প্রশ্ন করা হয় 1650 সাল এটি কোন শতাব্দীর অন্তর্গত? প্রশ্নটা আমি আবার করছি, 1650 সাল এটি কোন শতাব্দীর অন্তর্গত? তাহলে উত্তরটা হবে কি, 1601 থেকে 1700 সাল পর্যন্ত এটি হবে 17 শতাব্দীর অন্তর্গত। সুতরাং 1650 সাল হবে 17 শতাব্দীর। এখন যেই সালই প্রশ্ন করুক না কেন, তোমাকে কিন্তু এটি মাথায় রাখতে হবে যে এটি কোন সালের অন্তর্গত। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় 1800 সাল এটি কোন শতাব্দীর অন্তর্গত? 1800 সাল, 1800 সাল যদি বলা হয় এটি কিন্তু 18 শতাব্দীরই অন্তর্গত হবে। অর্থাৎ যেগুলো একদম ফুল আপ টু দ্য মার্ক শতাব্দীর ক্ষেত্রে, সেটি কিন্তু মাথায় রাখতে হবে কোন শতাব্দীর অন্তর্গত। এই হচ্ছে শতাব্দী নিয়ে আমাদের পড়াশোনা। চলো আমরা এখন একটা অঙ্ক করব, বড় একটা অঙ্ক। 1 বছরকে ঘন্টায় প্রকাশ করো। 1 বছরকে ঘন্টায় প্রকাশ করো, এই অঙ্কটি আমরা করব, এই প্রবলেমটি আমরা সলভ করব। এই প্রবলেমটির ক্ষেত্রে 1 বছরকে ঘন্টায় নিতে হলে তোমরা জানো যে 1 বছরকে আগে আমরা যেটা করব সেটা হচ্ছে 1 বছরকে প্রথমে দিনে নেব। দিন থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা 1 বছরকে এরপরে দিনের পরে আমরা এটাকে ঘন্টায় প্রকাশ করব। তাহলে এখানে দুইটা প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হচ্ছে। প্রথমে বছর থেকে আমাদেরকে দিনে যেতে হচ্ছে, তারপরে দিন থেকে আমাদেরকে ঘন্টায় যেতে হচ্ছে। আমরা শুরুতেই জেনেছি যে কোনটা থেকে কোনটা কিভাবে রূপান্তর করা যায়। দেখো আমরা জানি, এটি আমরা আগে জেনে আসছি যে 1 বছর সমান কত দিন? 365 দিন। প্রথমেই তোমরা এই তথ্যটা লিখবা। এরপরে একদিন সমান কত ঘন্টা? এটিও তোমরা জানো, একদিন সমান হচ্ছে 24 ঘন্টা। এই দুইটি তথ্য আমরা প্রথমে একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম যে আমরা জানি 1 বছর সমান 365 দিন এবং একদিন সমান 24 ঘন্টা। চলো এই অঙ্কটাকে আমরা সলভ করি। তো আমরা যে তথ্যটা পেলাম সেখান থেকে স্টার্ট করি। 1 বছর সমান 365 দিন। এখন এই 365 দিনকে আমরা ঘন্টায় রূপান্তর করব। দিনকে যদি ঘন্টায় নেই, মনে রাখতে হবে আমাদেরকে 24 দ্বারা গুণ করতে হবে। আবারও বলছি, দিন থেকে যদি আমরা, বছর থেকে যদি আমরা দিন থেকে যদি আমরা ঘন্টায় যাই, তখন কিন্তু আমাদেরকে 24 দিয়ে গুণ করে নিতে হবে। তো এখানে আছে আমাদের কত দিন? 365 দিন। একে যদি আমরা ঘন্টায় নিয়ে যাই, 24 দ্বারা গুণ করলেই আমাদের এটা কিসে চলে যাবে? ঘন্টায় চলে যাবে। এখন এই যে গুণটা আছে, এই গুণটা কিন্তু তোমাকে খাতার এক পাশে রাফ করে দেখাতে হবে। চলো আমরা একটু রাফ করে দেখার চেষ্টা করি। 365 গুণ হচ্ছে 24। তো এই গুণটাকে আমরা, গুণ যেহেতু আগে করাইনি, এখানে আমি একটু ছোটো ছোটো স্টেপ বাই স্টেপ তোমাদের গুণগুলো একটু দেখানোর চেষ্টা করব। দেখো প্রথমে আমরা কিন্তু 4 দিয়ে 3টি সংখ্যাকে, 3, 5, 3, 6, 5 এই 3টি সংখ্যাকে আমরা গুণ করব। প্রথমে 4 এবং 5 গুণ করব। আমরা জানি 4 5 20। হ্যাঁ, তো 20 কত নামাবো? 0 নামাবো। 0 নামালে কিন্তু হাতে কি থেকে যায়? 2 থেকে যায়। এরপরে আমরা কি করব? 4কে 6 দিয়ে গুণ করব। আমরা জানি 4 6 24। হ্যাঁ, 24, আর এখানে যদি আমরা 2 যোগ করি তাহলে 26 হবে। একটু ভুল হয়েছে, এখানে এটা 6 হবে। 6 এখানে আমরা গুণ করার পরে কত পেলাম? 6 পেলাম। তো এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে 4-এর সাথে 3 দিয়ে গুণ করব। 4-এর সাথে 3 দিয়ে গুণ করলে 3 4 হয় 12। 12 আর হচ্ছে আমাদের ওই 2 যোগ করলে কত হবে? 14। এখানে কিন্তু একটু ভুল হয়েছে। ভুলটা যেহেতু আমি পাওয়ার পয়েন্টে কাজ করেছি, অনেক সময় কপি পেস্ট করতে গিয়ে ভুলটা হয়ে যায়। এখানে 1 4 6 0 হবে। 1 4 6 0, এটিকে একটু ঠিক করে নিবা তোমরা। চলো, এটা হলো 4 দিয়ে আমরা 3টা সংখ্যাকে গুণ করেছি। আমার মূল কাজ হচ্ছে তোমাদেরকে প্রসিডিউরটা শেখানো। অবশ্যই সেটা যেন ভুল না থাকে, সেই বিষয়টা সতর্কের সাথে দেখতে হবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 2 দিয়ে আমরা 5কে প্রথমে গুণ করব, তারপরে 6কে করব, তারপরে 3কে গুণ করব। গুণটা আমরা করি। প্রথমে আমরা জানি যে আমরা যখন একটি সংখ্যার পরে আরেকটি সংখ্যা আরেকটি স্টেপে আসব, তখন একটি শূন্য বসাতে, আমরা শূন্যটা বসিয়ে নিলাম। এবার 2কে আমরা 5 দিয়ে
গুণ করব। তোমরা জানো 5 দ্বিগুণে 10, তাহলে 10-এর কত বসাবো আমরা? 0 বসাবো, হাতে আমার থাকবে 1। এরপরে আমরা 2-কে 6 দিয়ে গুণ করবো, 6 দ্বিগুণে 12, তো 12 আর ওই যে হাতের 1 এটা মিলে কত হয়? 13। 13 আমরা এখানে 3 বসাইলাম। এরপরে 3 বসালে আমার কিন্তু হাতের ওই 1 থেকে যায়। এরপরে আমরা 2-কে 3 দ্বারা গুণ করলে 6 হয়, 6 আর হাতের 1 বসালে মোট 7। এই হচ্ছে আমাদের গুণ। এখানে একটা ভুল আছে, সেটা আগেই বলে নিয়েছি, ভুলটিকে তোমরা একটু সংশোধন করে নেবে। আমরা এখন যোগ করব। যোগ করলে কী হবে? 0 নামবে এখানে, 4 আর 0 যোগ করলে 4 নামবে, 3 আর 4 যোগ করলে 7 নামবে, 7 আর 1 যোগ করলে 8 নামবে। তো এখানে আমাদের যে ভুলটা হয়েছে, এখানে দ্বিতীয় যে সংখ্যাটা আসছে, দেখো 0-র আগে 4 আসছে, এটা 4 হবে না, 6 হবে। কেন? কারণ উপরের সংখ্যাটা হচ্ছে 6। তোমরা এটি একটু ঠিক করে নিবা। তো আমরা এই গুণটার ফলে যেটা পেলাম সেটা হচ্ছে এত ঘন্টা পেলাম, এত ঘন্টা। 8 7 5 0, 5 0 না, এটা 6 0 হবে, তোমরা একটু ঠিক করে নিও। 8 7 6 0 ঘন্টা পেয়েছি। এখন এটাকে আমরা ঘন্টায় রূপান্তর করে ফেলতে পেরেছি। এই হচ্ছে আমাদের ঘন্টায় রূপান্তরের টোটাল একটি প্রবলেম। 1 বছরকে আমরা ঘন্টায় রূপান্তর করলাম। তাহলে বছর থেকে আমরা কোথায় গেলাম? ঘন্টায় গেলাম। এখানে কিন্তু 2টা কাজ করেছি আমরা। প্রথম বছর থেকে দিনে গিয়েছি, আমরা জানি বছর থেকে দিন হচ্ছে 365, তারপরে তার থেকে আমরা কোথায় গেলাম? তার থেকে আমরা ঘন্টায় চলে গেলাম। এখন আমরা আরও একটি এক্সাম্পল দেবো। এবার যদি 8 বছরকে ঘন্টায় প্রকাশ করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা কি করব একটু দেখি। আমরা আবারও লিখে নেব 1 বছর সমান 365 দিন, একদিন সমান 24 ঘন্টা। শুরু করব অঙ্কটা, 1 বছর সমান 365 দিন, সুতরাং 8 বছর সমান কত হবে? 365 গুণ 8 দিন। এখানে দেখো একটু খেয়াল করো, যেহেতু বছর 8টা, এই জন্য 8 বছরকে আমরা আগে দিনে প্রকাশ করে দেব। তাহলে 1 বছরে যদি 365 দিন হয়, 8 বছরে এই 365 দিনকে আমরা 8 দিয়ে গুণ করে নেব। 8 দিয়ে গুণ করলে আমাদের যত আসে সেটি আমরা একটু দেখে নিই কত আসে। 5 8 40 0, 5 আর 8 আমরা গুণ করলাম, 5 8 40 0, আমরা 0 নামাইলাম, হাতে থাকে আমাদের 4। এবার আমরা গুণ করব 6 আর 8, 6 8 48, 48 আর 4 যোগ করলে 52 হয়, সেই 52-র আমরা 2 নামাবো, হাতে থাকে আমাদের 5, 3 আর 8 গুণ করলে হয় 24, 24-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কিন্তু আমাদের 29 হয়। এই হচ্ছে আমাদের, এটা কিসে চলে গেল? দিনে চলে গেল। অর্থাৎ 8 বছরে কিন্তু 2920 দিন, 2920 দিন হয়। এখন কিন্তু এই দিন থেকে আমাদের কোথায় যেতে হবে? ঘন্টায় যেতে হবে। মনে রাখতে হবে, দিন থেকে ঘন্টায় যাইতে হলেই তোমাকে 24 দিয়ে গুণ দিতে হবে। তো আমরা এখন এই গুণটা নিশ্চয়ই তোমরা এই গুণটা পারবা, সবাই একটু বাসায় গুণটা করে নিও। আমি একটু ছোট পরিসরে একটু দ্রুত করে দেখিয়ে ফেলি। দেখো, প্রথমে আমরা 4 দিয়ে 0-কে গুণ করলে এখানে 0 হবে, 4 দিয়ে 2-কে গুণ করলে এখানে 8 হবে, 4 দিয়ে 9-কে গুণ করলে 4 9 36, আমরা 36-এর 6 বসাবো, হাতে থাকবে আমাদের 4, হাতে থাকবে আমাদের 3টা আমরা রেখে দেবো। এরপরে 4 দিয়ে আমরা 2-কে গুণ করবো, 4 দিয়ে গুণে 8, 8-এর সাথে 3 যোগ করলে হবে 11। এরপর আমরা 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করার জন্য আমরা আগে একটি 0 দেব, 2 দিয়ে 0-কে গুণ করলে 2 0 0 হবে। এরপরে 2 দিয়ে 2-কে গুণ করলে হবে 4, 2 দিয়ে গুণে 4। এরপরে 2 দিয়ে 9-কে গুণ করলে তোমরা জানো 9 দিয়ে গুণে 18, 18-এর কিন্তু আমরা 8 বসাবো, হাতে থাকবে আমাদের 1। এরপরে আমরা 2 1-কে 2 আর 1 যোগ করে দিলে আমাদের হবে 5 বসাবো। এবার আমরা যোগ করে দেব। এখন কিন্তু গুণটা, যোগটা সবই ঠিক আছে, ভুল হয় না এই টাইপের। এই হচ্ছে আমাদের ঘন্টায় চলে গেলো 7 0 0 8 0, ঘন্টায় চলে গেলে এটা আমরা বসাবো ঘন্টা। এই হচ্ছে এই প্রশ্নটার উত্তর। তাহলে দেখো, 8 বছরকে আমরা যখন ঘন্টায় প্রকাশ করেছি তখন 8 বছরকে আমরা দিনে প্রকাশ করেছি, সেখান থেকে ঘন্টায় গেছি। তো দিনে প্রকাশ করার ক্ষেত্রে 365-কে কিন্তু আমাদের 8 দিয়ে গুণ করতে হয়েছে, এবং ওই 365 দিনকে 8 দিয়ে গুণ করে আমরা 2920 দিন পেয়েছি, যাকে 24 দিয়ে গুণ করে আমরা ঘন্টায় রূপান্তরিত করে ফেলেছি। দেখো, আমরা আরেকটা অঙ্ক করব, 8 বছরকে এবার মিনিটে প্রকাশ করব। এটা একটু বড় অঙ্ক এবং লম্বা ক্যালকুলেশন, তোমরা একটু বাসায় করার চেষ্টা করবে অবশ্যই সবাই। 1 বছরে কত দিন? 365 দিন, একদিনে 24 ঘন্টা এবং 1 ঘন্টায় 60 মিনিট। এই 3টা তথ্য কিন্তু আমাদের জানা থাকতে হবে, নয়তো আমরা চেঞ্জ করতে পারবো না। 1 বছরে 365 দিন, একদিনে 24 ঘন্টা এবং 1 ঘন্টায় কিন্তু 60 মিনিট। তো প্রথমে আমরা কি করব, কিভাবে এটাকে কনভার্ট করবো? দেখো, প্রথমে বছরকে তোমরা দিনে রূপান্তরিত করে নিবা, তারপরে দিনকে তোমরা ঘন্টায় নেবা, ঘন্টাকে তোমরা মিনিট নেবা। অনেক সময় মিনিট থেকে এটা সেকেন্ডেও আসতে পারে, তবে এত লম্বা অঙ্ক তোমাদের পরীক্ষা আসে না। তারপরে একটু শিখিয়ে রাখছি যেন তোমরা পারো। মিনিট থেকে সেকেন্ডে যাব আমরা। দেখো, আমরা এখানে লিখব 1 বছর সমান কত?
365 দিন। 8 বছর সমান সমান কত দিন হবে সেই কাজটা আমরা করে নেব। একটু আগে আমরা এই গুণটা করেছি, ঠিক যেভাবে করেছি এখানে কপি পেস্ট করেছি, একইভাবে তোমরা এই কাজটা করে নিবা। 2920 দিন আসবে। এখন এই 2920 দিনকে আমরা কি করব, আবার এটাকে ঘন্টায় নেব। ঘন্টায় নেওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে, 24 দিয়ে গুণ দিতে হবে। দেখো প্রথমে 8 বছরকে আমরা দিনে নিয়েছি, এখন এটাকে আমরা কিসে নেব, ঘন্টায় নেব। ঘন্টায় নেওয়ার জন্য আমাদের আবার গুণটা করতে হবে। এখানে গুণ আর ভাগ না জানলে কিন্তু এই অঙ্কগুলো করা যাবে না। 4কে যদি আমরা 0 দিয়ে গুণ করি, 4 0 0, 4কে 2 দিয়ে গুণ করলে 4 দিয়ে গুণে 8, 4কে 9 দিয়ে গুণ করলে 4 9 36। 36-এর আমরা কত বসাবো, 6 বসাবো, হাতে থাকবে আমাদের 3। এরপর 4কে যদি আমরা 2 দিয়ে গুণ করে 4 দিয়ে গুণে 8 আর ওই 3 হচ্ছে 11 হবে। দেখো 8 আর 3 যোগ করলে 11 হয়, সেই 11টা আমরা এখানে বসিয়েছি। এরপর আমরা 2 দিয়ে আবার গুণ করবো, এই জন্য আমাদের একটা কাজ করতে হবে, 0 আগেই বসিয়ে নিতে হবে, 2 0 0 হবে। এরপরে 2 দ্বিগুণে 4 হবে, এরপরে হবে 9 দ্বিগুণে 18, 18 আমরা 8 বসাবো, হাতে থাকবে আমাদের কত, 1, হাতে থাকবে আমাদের 1। এখন 2 দ্বিগুণে 4 আর ওই হাতের 1 যোগ করলে কত হবে, 5 হবে। তো আমরা টোটালটা যোগ করে দিই, দেখো যোগ করলে কত আসে, 7 0 0 8 0। ঘন্টা কিসে চলে গেল, ঘন্টা। এই কাজটুকু আমরা একটু আগের অঙ্কে করে আসছি। এখন কিন্তু এই ঘন্টা থেকে আমাদের যেতে হবে মিনিটে। আরেকটি গুরুত্বপূর্ণ ডাটা এখানে, মিনিটে যেতে হলে যেটা করতে হবে আমাদের, এই টোটাল তথ্যটাকে অর্থাৎ 7 0 0 8 0কে আমাদের 60 দিয়ে গুণ করতে হবে। যেহেতু 1 ঘন্টায় 60 মিনিট, তাহলে এত ঘন্টাকে যদি আমরা মিনিটে নিই, টোটাল সংখ্যাটাকে আমাদেরকে 60 দিয়ে গুণ করে নিতে হবে। বিষয়টি বুঝতে পেরেছ আমার মনে হয়, যে টোটাল যে ঘন্টাটা আছে, এই টোটাল ঘন্টাটাকে আমাদের কি করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে। কেন করতে হবে, যেহেতু আমি এটা মিনিটে নিয়ে যাচ্ছি। এবং দেখো ব্র্যাকেট দিয়ে আমরা ঘন্টার সাথে সাথে যখনই আমরা 60 দিয়ে গুণ করে ফেলেছি, তখনই কিন্তু আমরা ব্র্যাকেট দিয়ে পাশে মিনিট লিখে ফেলবো। এখানে কিন্তু আর ঘন্টা লেখা যাবে না, কারণ এটা মিনিটে অলরেডি কনভার্ট হয়ে গেছে। চলো আমরা এই গুণটা একটু বড় গুণ, লম্বা গুণ একটু দেখে নিই। 0 দিয়ে গুণ করলে আমরা জানি 0 হয়। দেখো 60-এর যে 0 আছে, 0 দিয়ে গুণ করে আমরা 0 দিয়ে 0কে গুণ করলে 0, 0 দিয়ে 8কে গুণ করলে 0, 0 দিয়ে 0কে সব 0 বসিয়েছি। এরপর 6 দিয়ে আমরা গুণ করব। গুণ করার জন্য প্রথমে আমরা নিচে একটা 0 নিয়ে নিলাম। এবার 6 দিয়ে 0কে গুণ করলে 0 হয়, 6 দিয়ে 8কে গুণ করলে 6 8 48 হয়। দেখো 48-এর কিন্তু আমরা 8 বসাবো, হাতে থাকবে আমাদের 4। 48-এর এই 8টা আমরা বসাবো, হাতে থাকবে আমাদের 4। এরপরে 6 0 0 হবে, 6 দিয়ে আমরা 0কে গুণ করলে 6 0, কিন্তু হাতে যে 4 আছে সেই 4টিকে আমরা বসিয়ে দিলাম। এরপরে আবার 6 দিয়ে 0কে গুণ করলে 0, 6 7 কত হবে, 42 বসিয়ে দিলাম। এবার শুধু যোগ করতে হবে, এই যোগ বিয়োগ তোমরা ভালো করে পারো। এই যে দেখো আমাদের অঙ্ক হয়ে গেল, 4 2 0 4 8 0 0 মিনিট। অঙ্কটি মিনিটে চলে গেল, অর্থাৎ 8 বছরে টোটাল মিনিট হচ্ছে এই যে এইটা 42,04,800 মিনিট। 42,04,800 মিনিট হচ্ছে 8 বছরে। আমাদের টোটাল লাইফ যেটা আমরা সাস্টেইন করি, আমরা বাঁচি, সেই কত মিনিট বাঁচলাম এটাও কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। তো এই ছিল আজকে আমাদের অঙ্ক। অর্থাৎ প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ছোট ছোট কিছু সংজ্ঞা দেখে নিয়েছি, কিছু তথ্য দেখে নিয়েছি। এরপর অধিবর্ষ কাকে বলে সেটা সম্পর্কে খুব ভালো করে আলোচনা করার চেষ্টা করেছি। এরপরে তোমার বছর থেকে কিভাবে দিন, দিন থেকে কিভাবে ঘন্টা, ঘন্টা থেকে কিভাবে মিনিট, মিনিট থেকে সেকেন্ড, সেকেন্ডটা তোমরা একটু বাসায় করিও, এইভাবে আমরা পরিবর্তন করার চেষ্টা করেছি। আশা করি তোমরা লেকচারটি বুঝতে পেরেছ। যারা যারা দেখো, যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে ইনফর্ম করবে। তোমাদের পরের লেকচারে আরও খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।